সকাল টিনা। শুভ সকাল জুবার। সেই সাথে শুভ সকাল জানাচ্ছি আমাদের সকল দর্শকদের যারা ঠিক এইমাত্র যুক্ত হচ্ছেন আমাদের সাথে সকালের বাংলাদেশের আজকের এই পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি জুলহা জুবায়ের এবং আমি টিনা নন্দীও থাকছি আপনাদের সাথে। জুবায়ের টিনা, রবিবারের সকাল কর্মদিবসের শুরু চলে এসছে আপনাদের সাথে 7:30 বাজার সাথে সাথে মর্নিংটা শেয়ার করতে। ডেফিনেটলি আপনারাও বসে গেছেন এরকমটাই আশা করছি আমরা আর কি। আর শুরুতেই সবার আগে যেটা করছি জানিয়ে দিচ্ছি একবার অ্যাড্রেসটা, কারণ সময় সুযোগ করে আমাদেরকে একটুখানি হয় না যে সাথে আছে এই ব্যাপারটা জানান দিতে আর কি। লেখা facebook.com/সকালের বাংলাদেশ, এখানেই জানাতে পারেন যা কিছু মনে হচ্ছে, বিশেষ করে সকাল রিলেটেড হলে ভালো হয়। একদমই তাই। আর একটু মনে করিয়ে দিতে চাই যে যারাই আজ ঘর ছেড়ে বের হচ্ছেন নিরাপত্তার বিষয়টি যাতে নিশ্চিত থাকে এই বিষয়টি মাথায় রাখবেন। পরিবারের আপনজনগুলোকে একবার মনে করিয়ে দিবেন নিরাপত্তার কথাগুলো। বাসা থেকে যারা বের হচ্ছেন, বাসা থেকে বের হওয়ার সময় কারেন্টের সুইচগুলো বন্ধ আছে কিনা, গ্যাসের চুলাটি ঠিকমতো বন্ধ করেছেন কিনা, এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। রাস্তা যারাই পার হচ্ছেন, রাস্তা পারাপারের সময় কিন্তু নিরাপত্তার দিকটি একদমই অবহেলা করা যাবে না। গাড়ি নিয়ে যারা বের হচ্ছেন গতি সংক্রান্ত কোনো জটিলতা একদমই ফেস করা চলবে না আজকের এই দিনে, তাই তো টিনা? একেবারেই তাই। আর একটুখানি অ্যাড করতে চাই, ওভারব্রিজ যারা পায়ে হেঁটে এপার ওপার করছেন, ওভারব্রিজ, ফুটওভার ব্রিজ কিংবা ফুটপাথ ইউজ করতে হবে। সুন্দর করে অনেকগুলো নীতিবাক্য সকালবেলা বলেই দিলাম, আমরা দুজন মিলে পালন করার চেষ্টা করবো। আর এই মুহূর্তে যা করতে চাই, আজ কর্মদিবস, তাই কাজে যারা যাচ্ছেন মন কিন্তু পুরোটাই কাজে থাকবে, কিন্তু কাজ শেষে বাড়ি ফেরার পথে কোথায় ঘুরে আসতে পারেন এমন কিছু জায়গার খবর জানিয়ে দিতে চাই। প্রথমেই শুরু করছি ঢাকা দিয়ে। ধানমন্ডির দৃক গ্যালারিতে চলছে শিশু চিত্রশিল্পী আফরা আনামের 3 দিনব্যাপী একক চিত্র প্রদর্শনী কালার অফ জয়। এই প্রদর্শনীতে প্রায় 110টি চিত্রকর্ম প্রদর্শিত হবে। বিকেল 3টা থেকে রাত 8টা পর্যন্ত এই প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকছে। এবং মনে করিয়ে দিতে চাই, আজ কিন্তু এই আয়োজনের শেষ দিন, তাই এতদিন যারা মিস করেছেন অবশ্যই চলে যান আজ আরও একবার ঢাকার একটি আয়োজন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ক্লাব আজ আয়োজন করেছে ক্যারিয়ার বিষয়ক কর্মশালা। যে কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে অংশগ্রহণ করতে পারবে। আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য খোলা এই কর্মশালাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের মিলনায়তনে শুরু হবে দুপুর 3টায়। ঢাকার আরও একটি আয়োজনের কথা জানাতে চাই। বাংলাদেশ চীন চিত্রাঙ্কন প্রতিযোগিতা কিন্তু চলছে। দেশের প্রতিটি বিভাগে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ সেন্টারের শাখা থেকে নিবন্ধন ফি দিয়ে ক্যানভাস সংগ্রহ করতে হবে এবং অনূর্ধ্ব 35 বছরের যে কোনো তরুণ তরুণী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা চলবে 31শে মে পর্যন্ত। টিনা, একটু জানতে চাই, তার মানে 35 অবধি আমরা তরুণ তরুণী থাকি, তাই তো? একেবারেই তাই। বাহ, নতুন একটা বিষয় জানা হলো। সকালবেলায় খুশি হয়ে গেলাম আমরা। জায়গা নিয়ে একটি কথা। একেবারেই তাই। ঢাকার আরেকটা আয়োজন জানাচ্ছি এবার। উত্তরার গ্যালারি কায়ায় চলছে মুখোশ 6 শিরোনামের মুখোশ প্রদর্শনীতে উঠে এসছে নারী, কন্যা, পিতা, মাতা এবং শিশু আদিবাসী ধারার নানা ধরনের মুখোশ, মুখাকৃতি, মুখ ও মুখভঙ্গি। প্রদর্শনীতে 15 জন শিল্পীর 121টি কাজ স্থান পেয়েছে এবং এটি চলবে 20 মে পর্যন্ত। নিঃসন্দেহে একটি ভিন্ন রকম আয়োজন। আমার মনে হয় এই আয়োজন নিয়ে আমরা যদি আরেকটু কথা বলতে পারি, সেক্ষেত্রে আমাদের এই আয়োজন আরো এক নতুন সংযোজন হবে। যাই হোক, এই মুহূর্তে ঢাকার একটি খবর জানিয়ে দিতে চাই। ফরাসি আলোকচিত্র শিল্পী ইয়ান আর্থাস বার্ট্রান্ডের জলবায়ু পরিবর্তন নিয়ে ফরাসি সাংস্কৃতিক কেন্দ্র আলিয়াস ফ্রান্সেসে চলছে জলবায়ু পরিবর্তন ও উন্নয়নের সেতুবন্ধন শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী। এই প্রদর্শনী চলবে 23 মে পর্যন্ত। ঢাকায় আজ বেশ অনেক আয়োজন আছে দেখা যাচ্ছে। আরও একবার ঢাকার একটি আয়োজনই জানাচ্ছি। সার্ক ফিল্ম জার্নালিস্ট ফোরাম বাংলাদেশের উদ্যোগে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে 13ই মে থেকে সপ্তাহব্যাপী চলছে সার্ক চলচ্চিত্র উৎসব। এই চলচ্চিত্র উৎসব চলবে 19 মে পর্যন্ত। ঢাকার আরও একটি আয়োজনের কথা জানাতে চাই। ধানমন্ডির WVI মিলনায়তনে লিভিং আর্ট শিরোনামে 3 দিন ব্যাপী KM সবুজের একক বনসাই প্রদর্শনী কিন্তু চলছে। প্রদর্শনীতে রয়েছে 100 প্রজাতির প্রায় 400টি বনসাই। এই প্রদর্শনীর আজ শেষ দিন। আরও একটি চমৎকার আয়োজন। এবার ঢাকা থেকে একটুখানি বিভাগীয় শহর সিলেটের একটা আয়োজন জানাবো। আজ সন্ধ্যা 6টায় সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নোত্থানের নবীনবরণ ও প্রবীণ সদস্যদের সম্মাননা অনুষ্ঠান। এই মুহূর্তে একটু বন্দরনগরী চট্টগ্রাম থেকে ঘুরে আসতে চাই, কারণ আজ চট্টগ্রাম ইনস্টিটিউট হলে অনুষ্ঠিত হবে দক্ষিণ জেলা আওয়ামী লীগের পক্ষে নবনির্বাচিত সিটি মেয়র আজম ও নাসির উদ্দিনের গণসংবর্ধনা অনুষ্ঠান।
টাঙ্গাইলের একটা খবর এবার। টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ঐতিহ্যবাহী বল্লা গ্রামের দি ইয়ং ম্যান ক্লাব, ব্রাদার্স ক্লাব এবং রংধনু ক্লাবের যৌথ প্রযোজনায় হাই স্কুল মাঠে 15ই মে থেকে চলছে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট 2015। এই ফুটবল টুর্নামেন্টে মোট 8টি দল অংশগ্রহণ করেছে এবং খেলা শুরু হবে বিকাল 4টায়। আজকের খেলা হবে কালিহাতী একাদশ বনাম সুরুজ একাদশ। মানে খেলার ক্ষেত্রে আমরা বরাবরই খুব বেশি আগ্রহী না, আমাদের মাঝে সবসময় একদম একেবারে, এবং উদ্দীপনা কাজ করে। কোথাও না কোথাও ঠিকই খেলা সংক্রান্ত কোনো না কোনো আয়োজন চলতেই থাকে। একদমই তাই। এই মুহূর্তে একটু চলে যেতে চাই লক্ষ্মীপুরে, কারণ লক্ষ্মীপুরের বণিক সমিতির আয়োজনে শহরের জেলা স্টেডিয়ামে চলছে মাসব্যাপী বাণিজ্য মেলা। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত এই আয়োজন উন্মুক্ত থাকে সবার জন্য। সাতক্ষীরাবাসীদের জন্য সাতক্ষীরার একটি আয়োজন জানাচ্ছি এবার, প্রতিটি শিশুর স্বপ্নীল শৈশব চাই। এই স্লোগানকে সামনে রেখে সুস্থ সবলতায় বিশ্বাসী এবং নৈতিক শক্তিতে বলীয়ান কর্মময় প্রজন্ম গড়ার লক্ষ্যে হাতে খড়ি কলারোয়া এ সংবর্ধনা অনুষ্ঠানটি আয়োজন করেছে। কলারোয়া উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল 9:30টায় অনুষ্ঠিত হবে এটি। দর্শক, আপনাদের কিন্তু বেশ কিছু আয়োজনের কথা জানিয়ে দিয়েছি। কর্মক্ষেত্রে যখনই যাচ্ছেন একটু খালি মাথায় রাখবেন যে ফিরে আসার পথে যে নিরাপত্তার কথাগুলো মনে করিয়ে দিয়েছি তা তো মাথায় থাকবে, সেই সাথে যারা ফিরে আসছেন বাড়ি আসার পথে ক্লান্ত মনটা নিয়ে যদি এরকম একটি আয়োজনে যান, নিঃসন্দেহে অনেক বেশি এনার্জাইজড হওয়া যাবে। অনেক বেশি, একেবারেই তাই। এবং আমার মনে হয় আয়োজনগুলো সফল হবে, আর শুধুমাত্র এনার্জি নয়, অনেক কিছু গ্যাদারও করা যাবে এখান থেকে, অনেক ইনফরমেশন, নলেজ। আমি একটা ছোট্ট করে বলতে চাই, আমার গতকালকে সুযোগ হয়েছিল টিনার সাথে এক্সপেরিয়েন্সটা শেয়ার করতে চাই। আফরার যে এক্সিবিশনটা চলছে, এক্সিবিশন থেকে ঘুরে আসার, এবং আমি এখানে যখন তাকে অতিথি হিসেবে পেয়েছি এবং যখন এক্সিবিশনে যেয়ে তাকে দেখেছি, দুটো জায়গা একদমই ভিন্ন। পার্সোনালিটিতে ভিন্ন, তার বলার দিক দিয়ে ভিন্ন, তার ম্যাচুরিটির দিক দিয়ে ভিন্ন। সে প্রত্যেকটা ছবি আমাকে খুব সুন্দর করে ব্যাখ্যা করছে। আসলে নিঃসন্দেহে আমরা যারা এই প্রজন্মের সদস্য আছি, আসলে আমি আফরাকে মিলিয়ে ফেলেছি, আমাদের একই প্রজন্মেরই আমরা। তো আমরা যারা এই প্রজন্মের আছি, এদের মাঝে সম্ভাবনার কিন্তু কমতি নেই, শুধু একটু সুযোগ করে দিতে হবে। একেবারে তাই। এবং বাচ্চা মনের প্রকাশগুলো না একটু অন্যরকম, অন্য মাত্রাতেই হয়। যাই হোক জুবায়ের, আমাদের একটুখানি, যদিও যথেষ্ট আমি চা খেয়ে ফেলেছি, অনেকবার চুমুক দিয়ে ফেলেছি, তবু আরেকটুখানি গলা ভিজিয়ে নেয় আর কি। এক্ষুনি ফিরছি, সাথেই থাকুন। বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি সকালের বাংলাদেশের এই পর্যায়ে। যারা মাত্রই যুক্ত হয়েছেন, একবার নতুন একটা সকালে নতুন সম্ভাবনার নতুন কিছু দারুণ মোচন হবে, আর এই প্রত্যয় জানাচ্ছি আরো একবার শুভ সকাল। আর আমরা অনেকগুলো আয়োজন নিয়ে কথা বলছিলাম। একটি আয়োজন কিন্তু বেশ কিছুদিন ধরে আমরা জানছি যে উত্তরার গ্যালারি কায়ায় মুখোশ 6 প্রদর্শনী কিন্তু চলছে অনেকদিন ধরে। যেহেতু বলছিলাম, প্রদর্শনীর এক ঝলক এই মুহূর্তে দেখিয়ে দিতেই পারি। এই মুহূর্তে গ্যালারি কায়াতেই উপস্থিত। এখানে একটা প্রদর্শনী এই মুহূর্তে চলছে, মুখ ও মুখোশ। প্রথম প্রদর্শনীটা শুরু হয় 2005 সালে। তারপর থেকে আমরা বিভিন্ন পর্যায়ে, এটা 6 নম্বর মুখ ও মুখোশ। কাগজের মণ্ড তৈরি করে আছে, কাগজ ফোল্ড করে আছে, এখানে আপনার মেটালের উপর কাজ আছে, এখানে কাঠের কাজ আছে, এখানে গ্লাস দিয়ে তৈরি কাজ আছে। ফলে এই যে বিচিত্র মেটেরিয়াল দিয়ে করা কাজ দিয়ে তারা তাদের এক্সপ্রেশনটাকে তৈরি করেছে। এর মধ্যে এক ধরনের স্পিরিচুয়ালিটি আমরা হয়তো ক্লোজলি অবজার্ভ করলে দেখব, এক ধরনের সেকুলার অ্যাফেয়ার এই মুখোশের মধ্যে থাকে।
যেটা গত 2005 থেকে শুরু করেছে এবং এটা 6 নম্বর এক্সিবিশন, এরকম যদি আমরা কন্টিনিউ করি, যে 2-1 বছর পর পর যদি করতে পারি, চালিয়ে যেতে পারি এই ধরনের এবং নতুন আরও শিল্পীরা ইনক্লুডেড হন এবং আগ্রহ দেখান, তাহলে একটা সময় দেখা যাবে যে আমাদের একটা মুখোশের একটা খুব সুন্দর একটা জায়গা হয়তো তৈরি হবে। এবং বাহ, অসাধারণ কিছু মুখোশ আমরা দেখিয়ে নিয়েছি। বাস্তবিক জীবনে আমরা যারা বিভিন্ন গতিধারায় নিজেদের বিলিয়ে দিয়েছি, আমরা প্রত্যেকেই একটা ভিন্ন রকম মুখোশ ধারণ করে আছি নিজেদের মধ্যে, তাই তো? একেবারেই তাই। এবং আমার মনে হয় মুখোশ ধারণ করার ও যেটা বললো এটাও ট্রু, পাশাপাশি আমারও যেটা মাথায় এলো যে অনেকের নিশ্চয়ই যারা দেখলেন ভিজুয়ালটি, লোভ বেড়ে গেল যে চট করে যে একবার ঢু মেরে আসি, হয় না? বিস্তারিত আমরা জেনেই নিতে পারি। একেবারেই তাই। আর ও শুরুটাতেই বলছিল যে আমরা এই নিয়ে আরেকটুখানি বিস্তারিত আলাপে আজকে যেতেই পারি। অবশ্যই তাই। 15 জন শিল্পীর মুখোশ এখানে প্রদর্শিত হয়েছে, তারই মধ্যে একজন শিল্পী সাইদুল হক জুইস ভাই রয়েছেন আমাদের মধ্যে। জুইস ভাই, শুভ সকাল এবং আমন্ত্রণ। এবার একটুখানি এই নিয়ে আমরা বিস্তারিত আলোচনায় যাই। বিস্তারিত জানার আগে আমার জুইস ভাইয়ের কাছে যেটা হ্যাঁ, জানার আছে, আমরা অনেক ধরনের মানুষের সকাল শুরুটা জেনেছি। আমরা যারা গান গায় তাদের জেনেছি, যারা নাচেন তাদের জেনেছি, যারা ডক্টর তাদের জেনেছি, টিচারদেরও জেনেছি। আপনার কাছে জানতে চাই, একজন মুখোশ শিল্পী বা শিল্পীর সকালটা শুরু কেমন হয়? সকালটা শুরু হয় রাতেই, তাদের কিছু চিন্তা থাকে যে রাত যখন শেষ হতে থাকে, মানে রাতে যখন ঘুমানোর আগের দিকে, তখন প্রতিটা শিল্পী চিন্তা করে যে পরের দিন সকালে সে কীভাবে কাজটা শুরু করবে, এবং ওটার জন্যই সে ঘুমায়। মাঝে মাঝে তার ঘুমও হয় না। যা অনেক সময় আমারও তাই হয়েছে। রজনী গেছে, হ্যাঁ, ওই ঘুম হচ্ছে না, ঠিকই জেগে আছি, শেষে একটু ঘুমালাম, কিন্তু ওই আকর্ষণটা সকালে উঠে এই কাজটা ধরবো, এটার রেজাল্টটা পাওয়া পর্যন্ত ওইটা চলতে থাকে। তখন বাহ, এরকম হয় আমাদের। শিশু সুলভ কেমন যেন একটা এক্সাইটমেন্ট কাজ করে না? এটা অন্য কেউ পাশে যদি নিজের সহজে বুঝতে পারে না ব্যাপারটা কোন জায়গায় আর কি। আর এমনিতেও আমরা জানি শিল্পী মন সবসময় শিশু সুলভ একটুখানি হয়, চঞ্চল হয়, একটু পাগলাটে থাকে। তো সবকিছু মিলিয়ে মিশিয়ে যেটা ক্রিয়েটিভ বেরোয়, ক্রিয়েটিভ ব্যাপারটার জায়গায় পাওয়া না পাওয়া, যেটা আমি চাই সেটাকে আমি কি চাই, সেটাই তো আমি কতটুকু নিজেই ক্লিয়ার থাকি, সেটা তো সম্ভব না। এটা যখন আসল জায়গায় যে কাজটা পেইন্টিং অথবা মুখোশ তৈরি, তখনই করতে যেই তো আসল জিনিসটা পাওয়া যায়। কিন্তু তার আগে চিন্তা চলে অনেক রকম, যার জন্য অন্যরকম একটা আমাদের ভিতরে অন্যরকম একটা টেনশন এবং অন্যরকম অস্থিরতাও কাজ করে পাশাপাশি। সবকিছু মিলিয়ে মানে আমাদের সুখটা কিন্তু অনেক কম। আমাদের সুখের পার্টটা যখন আমরা দেখি যে আমাদের মতো করে একটা পেন্টিংয়ের কিছু অংশ কিংবা পুরো পেন্টিংটা বা এই মুখোশটার মধ্যে আমি কিছুটা আনতে পেরেছি, তখনই মনে হয় যে এইটুকুই সুখ। বাকিটা কিন্তু আমাদের সুখের জায়গাটা অনেক কম। আচ্ছা, এবারে এক্সিবিশনটা নিয়ে একটুখানি আসি। জুস ভাই, এখানে সুখের অংশটা কতখানি? মানে যেই পেইন্টিং মুখোশগুলো আপনার গেছে, এগুলো এখান থেকে আপনি সুখের অংশটা কতখানি পেয়েছেন? আমি এবার আমার যে 4টা মুখোশ আছে, তার মধ্যে 2টো হলো একটু বড় মুখোশ, এবং এটা কিছুটা সোশ্যাল রাজনীতি এটার সাথে আছে, ঢুকে পড়ে গেছে। মানে মুখোশ শুধু এটা ডেকোরেশন হিসেবে নেই, এটা সাবজেক্টটাই ওইভাবে তৈরি হয়েছে, যেখানে আমি নামও দিয়েছি এটার আরব বসন্ত। মানে আরব বসন্ত বলতে সারা আরব ওয়ার্ল্ডে যে জিনিসগুলো চলতেছে, আমাদের দেশেও যে জিনিসগুলো চললো গত বছর, এই যে হিংসতা, এই জিনিসগুলোরই ছাপ আমার মুখোশগুলোতে আছে এবং প্রতিবাদও আছে পাশাপাশি। তো এইটা আমি করার পরে যখন হ্যাং করেছি গ্যালারিতে, তখনই তো আসলে বোঝা যায়, আমার নিজের ঘর থেকে বের হয়ে আরেক জায়গায় যখন টাঙ্গানো হয়, জিনিসটা রাখা হয়, তখনই কিন্তু বোঝা যায় যে এটা প্রতিফলনটা। হ্যাঁ, তখন আমি আরো ইন্সপায়ার্ড হয়েছি এবার এই 2টো কাজ থেকে, বিশেষ করে সেই 2টো কাজ থেকে আমি ইন্সপায়ার্ড হয়েছি, এবং এই ধরনের কাজ আরো করা যাবে বলে মনে হচ্ছে। আচ্ছা জুইস ভাই, একটু যদি আপনার কাছে আমি জানতে চাই যে আপনার সাথে মুখোশের পরিচয় বা আপনার সাথে মুখোশের শুরুটা, পথ চলার শুরুটা কিভাবে? কারণ শিল্পীরা অনেক ধরনের শিল্পকর্মই করেন, মুখোশ নিয়ে। মুখোশ আমার আমার যত রকম শিল্পকর্ম করি তার মধ্যে একটা পার্ট মুখোশ, কিন্তু এটা শুরু হয়েছে অনেক আগেই। এবং শুরুটা হলো মুখোশ তৈরি করার শুরুটার দিকটা হলো যে আমি মুখোশ নিজে কালেক্ট করি,
সংগ্রহ করি বিভিন্ন জায়গার থেকে, দেশ থেকে, বাইরের থেকে। তো সেখানে করতে গেলে দেখা যাচ্ছে যে যখন আমাদের মুখোশগুলো আমার হাতে আসলো বা আমি তার অনেক ছবি টবি পেলাম পুরনো মুখোশের, তখন আমার মনে হলো যে এই ফর্মটা যেমন আমাদের পেন্টিংয়ের ফোক আর্টের যে অন্য জিনিস আছে, ছড়া পেন্টিং, পট নিজস্ব একটা পেন্টিং, ধারা আছে। তারপরে আমাদের যে পুতুল, এগুলোর মধ্যে একটা নিজস্ব ধারা আছে। মুখোশ তারই একটা অংশ এবং এটা এত শক্তিশালী, মানে এটার অ্যাস্থেটিক্যালি এবং এটার যে মানে আপনার যদি শিল্পের গুণাবলী বা শিল্প বলতে যেটা বোঝায়, সেই দিক দিয়ে দেখতে যে আমি দেখি যে এটা ভীষণ শক্তিশালী একটা জিনিস। তখন আমার এটা আকর্ষণ বাড়ে ওটার প্রতি, এবং ওইটার থেকে আমি অনুপ্রাণিত হয়ে আমার মতো করে, যেটা আমার এই কন্টেম্পোরারি মুখোশ হিসেবেই বলতে হবে, কিন্তু সেখানে ওই বাংলাদেশি আমাদের যে ট্র্যাডিশনাল শিল্প সেটারই প্রতিফলন আছে আমার এই মুখোশগুলোতে, এবং সেটাই আমার ইন্সপিরেশন। এবং এর পরপরই আমাদের পয়লা বৈশাখ এই মঙ্গল প্রসঙ্গটাই আসছিলাম, শোভাযাত্রা মঙ্গল শোভাযাত্রা এসে পড়লো। তখন আমার একটা আমি আরও গভীরভাবে এগুলো নিয়ে কাজ করা শুরু করলাম, এবং আমি আনন্দিত হলাম, কারণ আমার একটা সুবিধা আছে যে আমি যে টেকনিকটায় কাজ করি সেই টেকনিকটায় আমি বড় বড় কাজ করতে পারি। আচ্ছা, হ্যাঁ, যে কোনো সাইজের। তো ওইটা আমি মজা পেয়ে গেলাম পয়লা বৈশাখীতে, যে আমি তো আমার জন্য অত বড় বানাতে পারছি না, তো পয়লা বৈশাখের কারণে আমি বিশাল আকৃতির মুখোশ বানাতে পারবো, যে কোনো সাইজ। তাই ওইখানে ওই যেহেতু এটা মঙ্গল শোভাযাত্রায় রাস্তায় চলবে, আমরা যেটা হাতে বহন করি, হাতে, এবং আমরা অন্যভাবে নিয়ে গেছি অনেক সময় বড় সাইজগুলোকে, তখন এই আনন্দটা আমার ভিতরে ঢুকে গেল যে মুখোশের নিয়ে আরো অনেক কাজ করা যায়, আর অনেক খেলার এবং জায়গা এছাড়াও যেমন Experimental আমাদের হওয়া। এখানে থিয়েটারের জন্য আমি কিছু করেছিলাম। থিয়েটার- থিয়েটারের মুখোশ তো লাগেই অনেক ক্ষেত্রে। থিয়েটার প্রসঙ্গটায় আসতে চাই। আপনার থিয়েটার নিয়ে কাজ করার ক্ষেত্রে কি কখনো মনে হয়েছে যে আমাদের দেশের সংস্কৃতি থেকে বা থিয়েটারে যে কাজগুলো হচ্ছে সেই জায়গায় মুখোশের ব্যবহার কিছুটা কম বা আরো বেশি হতে পারে? মনে কি সেটা হয়েছে গল্পের উপরেই তো নির্ভর করে সবকিছু, গল্পের উপরেই নির্ভর করেন, গল্পটা কি ধরনের সেটার উপরেই নির্ভর করে মুখোশ কতটুকু লাগবে না, ব্যবহার হবে কি হবে না। বৈশ্বিক আচ্ছা, ভাবেই এই যে যদি এই যে বলি। ডিমান্ডটা বৈশ্বিকভাবে আসছো, তো ওই প্রসঙ্গে একটুখানি কাছাকাছি তুমি বরং অ্যাড করে দিও, একটুখানি কাছাকাছি যেটাতে আসতাম, মুখোশের সাথে আমাদের সম্পর্কটা যেরকম আমাদের সবার প্রথম চলচ্চিত্র পেয়েছি মুখোশ, দেন মুখোশের সাথে যে আমাদের ঐতিহ্যগতভাবে যে আমরা ধারণ করছি, যেভাবে আমরা যখন এখন কাজ করছি শুধুমাত্র আমাদের ঐতিহ্যকে রিফ্লেক্ট করে এরকমই কাজ করছি নাকি, কারণ মুখোশ যদি আমরা বলি একটা অন্য রূপ বোঝাই তার মাধ্যমে, না নাকি পুরো বিশ্বের যে কোনো দেশ থেকে কালচার তুলে এনেই আমরা মুখোশ করছি, কিংবা বৈশ্বিক একটা প্রসঙ্গ ওখানে একদমই তাই। আমি বৈশ্বিকভাবে বলতে চাচ্ছিলাম যে বৈশ্বিকভাবে মুখোশের ব্যবহার কিন্তু আমরা বিভিন্ন শিল্পকর্মে দেখি, কিন্তু আমাদের ওই মুখোশের কথাই মেনশন করার মতো আছে। এরপরের ধারাবাহিকতাগুলোর কথা একটু জানতে চাই আপনার কাছে, কাজের সুযোগটা কতখানি হয়েছে করার? না, এখানে তো বিরাট সুযোগ আছে, কারণ এইটা একটা মুখোশ তো সারা পৃথিবীতে আদিকাল থেকে করছে মানুষ, আদি মানুষরাই করা শুরু করেছে। প্রতিটা অনেক কয়েকটা দেশে নাই ওভাবে, কিন্তু মূলত আফ্রিকার দিকে অনেক বেশি হয়েছে। আফ্রিকার জঙ্গল এই সব মিলে টিলে ওদের একটা মিথ তৈরি হয়ে গেছে মুখোশ নিয়ে। ওই দিনে অস্ট্রেলিয়ান আদিবাসীদের একটা মিথ আছে মুখোশ নিয়ে। আমাদের এখানে যেটা হয়েছে, আমাদের এই অঞ্চলে যেটা হয়েছে, বিশেষ করে আমাদের দেশেও, ইন্ডিয়া এবং আমাদের দেশগুলোতে যেগুলো হয়েছে, সেটা হলো ধর্মীয় পালা পার্বণের জন্য মুখোশের ব্যবহার হয়েছে। আচ্ছা। এবং বাচ্চাদের মুখে খেলার জন্য, আচ্ছা, বাচ্চাদের খেলার উপকরণ হিসেবেই মুখোশ। আর হলো ওই পালা পার্বণ, এই পালা পার্বণ আমাদের দেশে আছে, এই ভুটানে আছে, তারপরে থাইল্যান্ডে আছে, এই ইন্ডিয়ার অনেক জায়গায় আছে, ইন্ডিয়ার বিভিন্ন প্রভিন্সে বিভিন্ন রকমের আছে। তো এইগুলো এইভাবেই এখানে এসেছে, এবং এটার ভবিষ্যৎ বলতে এখন কন্টেম্পোরারি ভাবে যদি আমরা দেখি, এই যে পটারি শিল্প, আমি একটা অন্য প্রসঙ্গে যাচ্ছি, পটারি, একটা পটের যখন আবিষ্কার হয়, মানুষ যখন পানি রাখার জন্য আবিষ্কার করলো, সেটা তো ওইটুকুই আনা, এর বেশি তো কিছু দরকার নেই এটার। কিন্তু এই পট এখনো কেন শিল্প হিসাবে তৈরি এখনো হচ্ছে, মানুষ ব্যবহার করে না, সাজিয়ে রাখছে শোপিস হিসেবে, শিল্প হিসেবে হচ্ছে। এবং কিছু কিছু পটারির দাম তো অনেক মানে ওগুলো আর্ট ওয়ার্ক, এবং পিকাসোর মতো মানুষও পটারির উপরে কাজ করেছে। তো এখন এরকম মুখোশটাও এরকম একটা জিনিস যেটা শেষ হবে না কখনো, এটার চর্চা চলতে থাকবে। এখন নির্ভর করে কিভাবে এটা চর্চা হবে, আচ্ছা, কে কতটুকু
মানে এটা ইনফ্লুয়েন্স তো হয় শিল্পীরা, কিন্তু কতটুকু আমি বাইরে থেকে নেব, পাশ্চাত্য থেকে নেব, আর কতটুকু পাশ্চাত্য থেকে নিয়ে আমাদের মতো করে করব, কেউ কেউ এভাবে ভাবছে। আবার যারা এখান থেকেই ভাবে, তবে একটা জিনিস সত্যি, যে কোনো শিল্পক্ষেত্রেই হোক, বিশেষ করে এইসব মুখোশ বা এই জাতীয় শিল্পগুলোর মধ্যে এখানে মাটির সাথে একটা যোগাযোগ, বিচ্ছিন্নতায় ওটার প্রকাশ ঘটে না, যোগাযোগ একটা লাগে মাটির বিচ্ছিন্নতা সাথে। বলতে মানে আমরা মাটি পাই না, মাটি মানে আমার দেশ, আমাদের আমার ঐতিহ্যের সাথে, সংস্কৃতি। ঐতিহ্যের এটার কোনো না হবে, আমি যতই আধুনিক ভাবে করতে যাই, এখানে কোনো না কোনো ভাবে এটার একটা সম্পর্ক থাকলে এটার বলিয়ান হয়ে ওঠে আর কি। আর কিছু নিঃসন্দেহে এই বলিয়ান হওয়ার এই ধারাবাহিকতা চলতে থাকবে। আমরা আগামীতে এরকম মুখোশের আরো অনেকগুলো প্রদর্শনী আমরা আমাদের সামনে পাবো। আপনাকে একেবারে। অনেক ধন্যবাদ জুয়েস ভাই, সকালবেলা এসে আমাদের সময় দিয়েছেন। অনেক কিছু বলার ছিল, কিছুই বলতে পারলাম না। আসলে মুখোশ, সময়টা, আমরা খুব প্রত্যেকে কম এমন একটি যাবে। মুখোশ ধারণ করে আছি যে সেই মুখোশ থেকে বেরিয়ে এমন কিছু বলারও সুযোগ পাচ্ছি না। আসলে মুখোশ, আসলে এটা তো একটা ভিতরটা, অন্তরটাই হলো আসল। অসাধারণ, খুব যাই সুন্দর হোক, একটি আপনি ভালো থাকবেন, আর আশা করছি মুখোশ যেরকম বললো, নিশ্চয়ই আমরা 7, 8, 9, 10 এরকম অনেক আয়োজন পাবো, এবং বিভিন্ন কালচার উঠে আসবে, ঐতিহ্য উঠে আসবে, আমাদের জেনারেশন বাই জেনারেশন ওগুলো জানার সুযোগ পাবে। এটাই চাইবো আপনাদের থেকে আপাতত, এবং ভালো থাকবেন। অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আমরা শুভ প্রত্যেকেই সকাল। যে যার অবস্থান থেকে যে যেভাবেই আছি, যে মুখোশ ধারণ করে আছি, সেই মুখোশ যেন কোনোভাবেই আমাদের অস্তিত্বটাকে ধ্বংস করে না দেয়। ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছি, আসছি এক্ষুনি। আমন্ত্রণ আরও একবার, বিরতির পরে ফিরে এলাম। নিশ্চয়ই আপনারাও রয়েছেন এতক্ষণ ধরে। আর শুরুতেই কিছু বলার আগে অ্যাড্রেসটা বলিনি, যেখানে জানাবেন আপনাদের সব কথা, তবে একটুখানি প্রাসঙ্গিক যেন হয়। facebook.com/সকালের বাংলাদেশ, এখানেই জানাবেন, সকাল রিলেটেড হোক, আপনি কেমন করে সকালটা শুরু করলেন, সারাদিনের প্ল্যান কি, কিংবা সর্বোপরি আমাদের যদি কোনো কমেন্ট করার থাকে কিংবা ক্রিটিক করার থাকে, যা কিছু এখানেই মনের জানাবেন। কথাগুলো, মনের ভাবনাগুলোর কথা আমাদের একেবারে, জানিয়ে একেবারে। দিবেন। আমরা আপনাদের জানার অপেক্ষায় থাকলাম, আপনারা যাই জানাতে চান পড়ার অপেক্ষায় থাকলাম, এবং রিপ্লাইও নিঃসন্দেহে সময় সুযোগ করে আমরা দিয়ে দিব। অনেকে অভিযোগ করছেন কেন পড়ছি না, আসলে সময় পাই না। এই মুহূর্তে প্রাসঙ্গিকতার কথা বলছিলাম, তারই ধারাবাহিকতায় চলে যেতে চাই শাওনের কাছে, যিনি নিউজ স্টুডিওতে আছেন, জানিয়ে দিবেন আমাদের সর্বশেষ নিউজ হেডলাইন। শুভ সকাল শাওন। শুভ সকাল জুবাইর। দর্শক আমন্ত্রণ যমুনার হেডলাইন্স নিউজে। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডে অবৈধ অভিবাসী সমস্যার কারণ মিয়ানমার, এমন অভিযোগ নাকচ করে দিয়েছে নাইপিদো সরকার। কেবল রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হলে থাইল্যান্ডের সম্মেলনে অংশ নেবেন না বলেও সাফ জানিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট থিন সেইন। শনিবার মিয়ানমারের প্রেসিডেন্টের মুখপাত্র জানান, অভিবাসী সংকটের ব্যাপারে অবগত সরকার, কিন্তু এর জন্য মিয়ানমারই দায়ী, এমন অভিযোগ ভিত্তিহীন। অভিবাসী সমস্যা নিয়ে আলোচনার জন্য আগামী 29 মে সংশ্লিষ্ট 15টি দেশের সাথে বৈঠক ডাকে থাইল্যান্ড, কিন্তু আমন্ত্রণপত্রে রোহিঙ্গা শব্দটি থাকলে এই বৈঠক বর্জন করবে বলে ঘোষণা দিয়েছে মিয়ানমার। গত এক সপ্তাহে শত শত রোহিঙ্গা সাগরপথে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা করে। থাইল্যান্ডের সংকলায় পাওয়া যায় রোহিঙ্গাদের গণকবর। মানবাধিকার কর্মীদের দাবি, মিয়ানমারে ব্যাপক দমনপীড়নের শিকার হয়ে নিশ্চিত মৃত্যুর পথে পা বাড়াচ্ছে এসব মানুষ। বরিশালের হিজলায় এলাকাবাসীর গণপিটুনিতে এক ডাকাত সর্দার নিহত হয়েছেন। শনিবার রাতে একতা বাজার সংলগ্ন খেয়াঘাট এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, 8 থেকে 10 জনের একটি দল ডাকাতির উদ্দেশ্যে ট্রলারযোগে ওই এলাকায় আসে। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ডাকাত দলকে ধাওয়া দেয়। এ সময় অন্যান্য সদস্যরা পালিয়ে গেলেও জনতার হাতে আটক হন বাহিনী প্রধান ইউসুফ সর্দার। গণপিটুনিতে ঘটনাস্থলেই নিহত হয় সে। মার্কিন বিশেষ বাহিনীর অভিযানে সিরিয়ায় মারা গেছে জঙ্গি সংগঠন আইএসের শীর্ষ কমান্ডার আবু সায়াব। শনিবার পেন্টাগনের এক বিবৃতিতে জানানো হয়, ওই অভিযানে আটক হয়েছে তার স্ত্রীও। বলা হয়, সুন্নি জঙ্গি সংগঠনের অর্থনৈতিক বিভাগ, তেল গ্যাস সরবরাহ পরিচালনা করতেন সায়াব। পাশাপাশি সামরিক বিভাগেরও গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন এই শীর্ষ নেতা। আল আমুর শহরে চালানো এই অভিযানে মারা গেছে আরও 40 জঙ্গি। আর এই ছিল এখনকার মতো। ফিরে যাচ্ছি সকালের বাংলাদেশে জুবাইর এবং টিনার কাছে। ধন্যবাদ শাওনি, সকালবেলা এত সুন্দর করে আমাদের নিউজ আপডেটগুলো জানিয়ে দেওয়ার জন্য। আর সেই সাথে আপনার মাধ্যমে আমাদের নিউজ স্টুডিওতে নিউজ পরিবারের যারা রয়েছেন সবাইকে একবার শুভ সকাল জানাতে চাই। শাওনের কাছ থেকে নিউজ আপডেট শুনছিলাম একেবারে। আর এবার আমাদের
আমার মনে হয় অন্ততপক্ষে- আমার ওই ইচ্ছাটা আরো বেড়ে গেছে সংবাদগুলো জানার। সেটাই, পত্রিকার পাতাটা দেখিয়ে নিতে পারি। লিডিং সংবাদপত্রগুলোকে কি শিরোনামগুলো সেগুলো একটু জানিয়ে দিই আমরা। জুবার, আমি শুরুটা করছি তাহলে প্রথম আলো দিয়ে। প্রথম আলোতে শুরুতেই যেটা পড়ছি সেটা হচ্ছে অভিবাসীদের বাঁচার আকুতি, মানব পাচার প্রসঙ্গে এটি করেছে। মানব পাচার প্রসঙ্গে আরও প্রথম আলো জানাচ্ছে ইন্দোনেশিয়ায় আরও উদ্ধার 200 জন, আন্তর্জাতিক আহ্বান উপেক্ষা। আর এরপরে কোটি কোটি ডলার লেনদেন জড়িত 4 দেশের দালালেরা, এটিও মানব পাচার প্রসঙ্গে প্রথম আলোর শিরোনাম। আর এরপরে প্রথম আলোর অনুসন্ধান রয়েছে, অনুসন্ধান 2 এটি, বড় কর্তাদের দুর্নীতি, 5 টাকার কলম 50 টাকা, 250 টাকার ব্যাগ 950 টাকা, এটি দেখতে পাচ্ছি বেশ গুরুত্বের সাথে ছেপেছে প্রথম আলো। এবং সালাউদ্দিন প্রসঙ্গে যেটি বলছে, বেশভূষা দেখে তার কথা বিশ্বাস করেনি শিলং পুলিশ, এটি শিলংয়ে যখন ছিলেন তখনকার কথা জানাচ্ছে দৈনিক প্রথম আলো। আর সিসি ক্যামেরায় ধরা আওয়ামী লীগ নেতা, বনানীতে মুঠোফোনের দোকানে চুরি। আর এরপরে আমি একটু পেছনের পাতায়, একেবারে শেষের পাতায় চলে যেতে চাই, এটি পড়তে চাই অবশ্যই। হঠাৎ রাস্তায় আফ্রিকার গৌরব সিসাকো, এটি রয়েছে, এটি জানাচ্ছে এটি 68তম কান চলচ্চিত্র উৎসব প্রসঙ্গে ফ্রান্স থেকে রিপোর্ট করছে প্রথম আলো। এই তো, ধন্যবাদ টিনাকে। দর্শক, দৈনিক যুগান্তরের একটি সংখ্যা হাতে আছে, যে যুগান্তরের শিরোনামগুলো আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। প্রথমে যেই প্রসঙ্গটি তারা প্রতিবেদন করেছে তা হচ্ছে ধান কৃষকের গলার ফাঁস। প্রতিমন ধানের দাম টাকায় একটা সমীক্ষা দিয়েছে তারা। উৎপাদন খরচ 800 টাকা, সরকারি ক্রয় মূল্য 880 টাকা, দিনাজপুরে 400 টাকা, শেরপুরে 540, ময়মনসিংহে 550, এবং এইভাবে বেশ কিছু দামের কথা তারা বলেছে। খুবই উদ্বেগজনক এবং দুঃখজনক একটি বিষয়। দ্বিগুণ নয়, বেতন বৃদ্ধির সর্বোচ্চ হার 66%। বেতন বৈষম্যে অসন্তোষ। বিএনপি জামায়াতকে আর ভোট নয়, প্রধানমন্ত্রীর আহ্বান। তীরে ফেরার প্রতীক্ষায় আরও 6000 অভিবাসী। ইন্দোনেশিয়া উপকূল থেকে 200 বাংলাদেশি ও রোহিঙ্গা উদ্ধার। শেষ পাতায় চলে যেতে চাই ভিন্ন রকম সংবাদের আশায়। একটু ভিন্ন ধরনের একটি সংবাদ। যুগান্তর যমুনা টিভির গোল টেবিল বৈঠকে বিশেষজ্ঞরা উচ্চমাত্রার ভূমিকম্পে ঢাকা পরিণত হবে মৃত্যুপুরীতে। খুব উদ্বেগজনক একটি বিষয়। সেই সাথে পবিত্র শবে মেরাজ পালিত। এই ছিল আমার কাছে দৈনিক যুগান্তরের সর্বশেষ টিনা। সমকাল থেকে জানাচ্ছি, সমকাল খুলে শুরুতেই যেটা আমার চোখে পড়ছে, রেডিংকে সমকাল জানাচ্ছি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে গবেষণা, এটি তাদের পর্ব 1, বলছে মান নেই, অর্থ নেই, সাড়া নেই বিদেশেও। আর ইউজিসির বার্ষিক প্রতিবেদন বলে তারা বেশ কিছু সমীক্ষা তুলে এনেছে। আর এরপরে যেটি পড়ছি সেটি হচ্ছে অথই সাগরে যেন ভাসমান কফিন, ইন্দোনেশিয়ায় আরও 200 অভিবাসী উদ্ধার। আর এরপরে সালাউদ্দিন অসুস্থ, তদন্তে ধীর গতি, এটিও রয়েছে সমকালে। আর এরপরে বিএনপি জামায়াতের বিচার বাংলার মাটিতেই হবে, চাঁপাইনবাবগঞ্জে বিশাল জনসভায় প্রধানমন্ত্রী বলেছেন এটি। আর এরপরে মাথাপিছু আয় বৃদ্ধি, মধ্যম আয়ের তালিকায় যাচ্ছে বাংলাদেশ। আর উত্তর কোরিয়ার কূটনীতিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিঠি, উত্তর কোরিয়ার কূটনীতিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিঠি। প্রথম পাতা এটিও দেখলাম। সমকালের পেছনের পাতা, একেবারে শেষের পাতা থেকে যেটি পড়তে চাই অবশ্যই সেটি হচ্ছে জেলা বাজেট শুধু কাগজেই, আগামী অর্থ বছরে থাকছে না। জেলা বাজেট চালুর 2 বছর পরেও এটি থাকছে না আগামী অর্থ বছর, এটিই জানাচ্ছে সমকাল। এবং এটি অবশ্যই পড়তে চাই, চিত্রার চরে আরেক সুন্দরবন, চিতলমারিতে চিত্রা নদীর চরে গোলপাতা, একটা সচিত্র প্রতিবেদন। ধন্যবাদ টিনা। দর্শক, দৈনিক ইত্তেফাকের একটি সংখ্যা হাতে আছে, ইত্তেফাকের শিরোনামটি শেয়ার করে নিতে চাই। প্রথমে যে প্রসঙ্গটি এসছে, আনসারুল্লাহর জঙ্গিদের পাহাড়ে পাহাড়ে প্রশিক্ষণ, সব ব্লগার খুনেই এই সংগঠনের সম্পৃক্ততা। খুন খারাপির রাজনীতি আর চলবে না, চাঁপাইনবাবগঞ্জে জনসভায় প্রধানমন্ত্রীর আহ্বান। সাগরে ভাসছে বহু নৌকা, এখন পর্যন্ত উদ্ধার প্রায় 3000। এবং ভারত এখন দক্ষিণ এশিয়ার এল্ডার ব্রাদার, জানিয়েছেন বিনা সিক্রি। শেষ পাতায় চলে যেতে চাই ভিন্ন রকম সংবাদের আশায়। যে প্রসঙ্গটি এসছে এখানে বলা হয়েছে, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বিনিয়োগ ও বাণিজ্য বাড়াতে হবে। এই ছিল আমার কাছে দৈনিক ইত্তেফাকের সর্বশেষ। জনকণ্ঠ, দৈনিক জনকণ্ঠ থেকে শুরুতেই খুললে পড়ে লাল কালির শিরোনাম। প্রধান শিরোনাম এটি জনকণ্ঠের, খুন ধ্বংস চলবে না, চাপাইয়ের বিশাল সমাবেশে শেখ হাসিনা বলেছেন এটি। বিএনপি জামায়াত দেশ ও মানবতার শত্রু, এটি বলেছেন তিনি। আর 116 অনুচ্ছেদ কার্যকর না হওয়ায় চাপে থাকে বিচার বিভাগ, 12 বেঞ্চের ভূমিকা বিষয়ক আলোচনায় বললেন প্রধান বিচারপতি। এরপরে এবার আনসারুল্লাহ বাংলা টিম নিষিদ্ধ করার প্রস্তাব, এটিও রয়েছে দৈনিক জনকণ্ঠে। এবং থমকে আছে মানব পাচার, চলছে ইয়াবা চোরাচালান, এটিও দেখতে পাচ্ছি দৈনিক জনকণ্ঠে। আর এরপরে জাতিসংঘের হিসাবে প্রতি বছর শরণার্থী হচ্ছে 4.5 কোটি মানুষ।
সমুদ্রে পেতেছি শয্যা বলে জনকণ্ঠের শেষ প্রতিবেদন এটি। 5% মানব পাচার বেড়েছে, এটিই জানাচ্ছে দৈনিক জনকণ্ঠ। ধন্যবাদ টিনাকে। দর্শক, দি ডেইলি স্টার একটি সংখ্যা হাতে আছে, ডেইলি স্টারের শিরোনামগুলো শেয়ার করছি। প্রথমে যে প্রসঙ্গটি তারা প্রতিবেদন করেছে, নিউ পাওয়ার প্ল্যান্ট কস্ট আপ 3 times, Russian developer hints it will be $10 billion despite high cost Rupur power to be cheaper than coal-field electricity. সেই সাথে ঢাকা গুয়াহাটি route all set for deal on bus service. I want to go back to my mother. Bangladeshi boy tells of a horror. শেষ পাতায় চলে যেতে চাই, মোদি takes home $22 billion China deal, ends his first 3-day tour. সেই সাথে থাইল্যান্ড ready to help resolve crisis. Do not push back boats. US urges Indonesia, Malaysia, Thailand as migrants drifting at sea turn away. এই ছিল আমার কাছে দি ডেইলি স্টারের সর্বশেষ। মোটামুটিভাবে কমন কিছু শিরোনাম আজ উঠে এসছে সংবাদপত্রগুলোতে দেখলাম, যার মধ্যে একটি রয়েছে সালাউদ্দিন প্রসঙ্গ। সালাউদ্দিন ইস্যুতে বেকায়দায় বিএনপি বলছেন, প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে সমাবেশ করেছেন, সেটি রয়েছে। মানব পাচার অবশ্যই একটি বড় অংশ জুড়ে, জায়গা জুড়ে রয়েছে এটি। এই আপাততগুলো আমি কিছু মিস করলাম কি, আমার এগুলোই মাথায় এসছে, যেগুলোই অন্ততপক্ষে প্রথম পাতার অনেকটা জুড়ে এই সবগুলোই শিরোনামে স্থান পেয়েছে আর কি। দর্শক, ঠিক এই নোটে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি এক্ষুনি, সাথেই থাকুন। বিরতির পর আরও একবার স্বাগত জানাতে চাই সকালের বাংলাদেশের এই পর্যায়ে, যারা দিনের অনেকটা ভাগ অতিক্রম করেই আমাদের সাথে যুক্ত হচ্ছেন। মন ভালো করে দেই, আরও একবার শুভ সকাল জানিয়ে দিচ্ছি আপনাদের। অবশ্যই তাই, এবং যারা বেরোবেন, এক্ষুনি বেরোবেন, কাজ আছে, বাইরে যেতে হবে, তারা আর 2 মিনিট জাস্ট ওয়েট করে ওয়েদার আপডেটটা নিয়ে যান, কারণ এটা আজকালকার দিনে অন্ততপক্ষে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে পড়েছি আমরা, ভীষণ দরকার। ওয়েদার আপডেট জানার জন্য রুবির কাছে বরং চলে যাই সরাসরি। রুবি ওয়েট করছে ওয়েদার আপডেট জানানোর জন্য। রুবি, শুভ সকাল। শুভ সকাল টিনা, শুভ সকাল জুবায়ের, দুজনকে দারুণ লাগছে, অনেক ধন্যবাদ। আর জুবায়ের, যারা অতি প্রত্যুষে ওঠে তাদের জন্য না হয় দিনের অনেকটা ভাগই চলে যায়, কিন্তু এমনও অনেক আছেন যাদের এখনো দিনটা শুরুই হয়নি। তবে শুরু হোক বা না হোক, বৃষ্টি আর আকাশ তার নির্দিষ্ট ডিউটিতেই কিন্তু কাজ করে যাবে। ওয়েলকাম জানাচ্ছি সেটাই জানতে ওয়েদার ডিটেলসে। রংপুর, ঢাকার সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল আর চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, এমনটাই বলছে ওয়েদার ফোরকাস্ট। আর সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এবার আপনাকে জানিয়ে দেব গতকালকে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা কোথায় ছিল, কত ছিল। সর্বোচ্চ তাপমাত্রা ছিল সন্দ্বীপে এবং তা ছিল 35.2 ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে, ছিল 22.4 ডিগ্রি সেলসিয়াস। আজকে সূর্যোদয় ঠিক 5:15 হয়ে গেল, সূর্য অস্ত যাবে 6:35। এবার বিভাগীয় শহরগুলোর খবর আপনার জন্য যথারীতি। শুরুতেই ঢাকা, সর্বোচ্চ 33.4 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রাম, সর্বোচ্চ 35 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 28.8 ডিগ্রি সেলসিয়াস। এবং রাজশাহীতে সর্বোচ্চ 34.3 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 23.4 ডিগ্রি সেলসিয়াস। রংপুর, সর্বোচ্চ তাপমাত্রা 30.8 এবং সর্বনিম্ন 25.8। খুলনা, সর্বোচ্চ তাপমাত্রা 34.7 এবং সর্বনিম্ন 23.5 ডিগ্রি সেলসিয়াস। বরিশাল, সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস। সিলেট, সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আমাদের থাকা ওয়েদার ডিটেলসে। জুবায়ের, টিনা, এই ছিল আজকের জন্য ওয়েদার ডিটেলসে। যেহেতু আমরা হতে পারে নাও হতে পারে এমন দ্বিধাদ্বন্দ্বে প্রায় ভুগি, তাই ছাতাটা নিব কি নিব না ভেবে নিয়েই নিন সাথে করে। শুভ সকাল, শুভকামনা আরও একবার। অসংখ্য ধন্যবাদ তোমাকে, একেবারে অসংখ্য ধন্যবাদ। আর রুবিকে যেটার জন্য আমি অন্ততপক্ষে পিঞ্চ করি, যে যারা ছাতা ক্যারি করতে পছন্দ করে না তাদের জন্য তারা কি করবে। রুবি এতদিন বলে মনে হয় এবার বললে পরে জিজ্ঞেস করলে পিটাবে আমাকে, যে কতদিন আর বলবো রেইনকোট সাথে নিতে। যাই হোক, রেইনকোট সাথে নেওয়া যেতেই পারে। আর যারাই বাড়ি থেকে বের হচ্ছেন, যে কোনো গন্তব্যের দিকে যাচ্ছেন, একটা ছাতা কিন্তু সাথে রাখা চাই, তা গরমে হোক কিংবা বৃষ্টিতে হোক, দুই ক্ষেত্রেই আপনাকে
প্রোটেক্ট করবে, খুব সুন্দর করে প্রতিরক্ষার কাজটা করে দিবে। আর সেই সাথে একটু মনে করিয়ে দিতে চাই, এক বোতল পানি কি রাখা যায় খুব কষ্ট করে? প্রিয়জনের হাতে ধরিয়ে দিন না একটি পানির বোতল বাসি থেকে বের হওয়ার সময়, কারণ সারাদিন যে গরমে তিনি পায়ে হেঁটে চলবেন বা যে কোনো গন্তব্যে যাচ্ছেন, পানির কিন্তু স্বল্পতা তার শরীরে দেখা দিবেই। একটা পানির বোতল যদি সাথে থাকে তবে সেক্ষেত্রে বোধহয় কিছুটা গ্লুকোজ স্বল্পতা, হ্যাঁ। গুলে দিলে আরো বেটার। সেক্ষেত্রে তা একদম তো 16 কলা পূর্ণ হলো তাহলে, মানে যা ঘাটতি আছে সব পূরণ হয়ে যাবে। এই মুহূর্তে যা করতে চাই, আপনাদের ফেসবুকে লেখা অনেকগুলো কথা আছে, মনের ভাবনা আছে, ভাবনাগুলো জানাতে চাই। প্রথমে শুরু করছি জন্মদিনের শুভেচ্ছাগুলো দিয়ে। প্রথমে মীর আন নাজমুস সাকিব জানাচ্ছে, 17 মে আমাদের ক্যাম্পাসের বড় ভাই ও শাহজালাল বিশ্ববিদ্যালয়ের প্রেস ক্লাবের প্রাক্তন আহ্বায়ক আবু তাহের টোটন ভাইয়ের জন্মদিন, তাকে জন্মদিনের শুভ কামনা জানাতে চাই। আমাদের সাকিব বলছে একজনকে শুভকামনা জানানোর কথা, জন্মদিনের শুভকামনা আমরা জানিয়েই দিলাম। সেই সাথে অবশ্যই তাই, এবং আমি একটুখানি অ্যাড করতে চাই, সাকিব ভীষণই পলিটিক্যাল, এটা বোঝা যাচ্ছে। ও দায়িত্ব নিয়ে সবসময় বড় ভাই ছোট ভাই সবারটা না, খুব দায়িত্ব আমি নিয়ে জানিয়ে একদমই দেয়। টিনা ওকে পলিটিক্যাল বলবো না, আমি বরঞ্চ সাকিবকে বলবো একদমই দায়িত্বশীল, কারণ প্রথম দিন থেকে কিন্তু দায়িত্ব নিয়ে আমাদের সিলেটের আয়োজন তো তোমার কথাগুলো কি জানাচ্ছে। মনে হয় পলিটিক্যাল হলে পরে না দায়িত্বশীল না, হয় না? পলিটিক্যাল আর ওই কন্ট্রোভার্সিতে একদমই যেতে চাচ্ছি না, ও আসলে সবার ক্ষেত্রে আন্তরিক। হ্যাঁ, এই প্রসঙ্গে আমি বলছি, মানে আন্তরিকতার কোনো definitely, তবে কমতি নেই পলিটিক্যাল সাকিবের বললে জন্য। আমার মনে হয় সবকিছুই কভার হয়ে যায়, মানে পলিটিক্সের মধ্যে সবকিছুই চলে আসে। পলিটিক্যাল বলা মানে হচ্ছে আউটগোয়িং, সবার খেয়াল আচ্ছা, নেয়। আমি আন্তরিক করে। হিসাবেই সাকিবকে দেখে নিলাম। আর সেই সাথে বেশ লাকি হুমায়ুন বলছেন, শুভ সকাল, শুধু আপনাদের নয়, যারা এই মুহূর্তে যমুনা টিভি দেখছেন এবং বিশ্বের সবাইকে জানাই শুভ সকাল। কাল আমার বন্ধু ফাতেমার জন্মদিন এবং সে ডেইলি এই প্রোগ্রামটা দেখে, তাই আমার এই গিফটটা প্লিজ 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 স্পেশালি পড়ে দিলে বাধিত হব। আচ্ছা, সেটা গার্লফ্রেন্ড বলেছে, আমি গার্লফ্রেন্ডটা বললাম না, বান্ধবী বলে দিয়েছি। পরবর্তীতে স্বপ্নের পৃথিবী লিখছে, ভাইয়া এবং আপু, আমি অয়ন জয়পুরহাটের ফ্রেন্ড। কালকে আমার মানে আজ আমার প্রাণের জন্মদিন, আপু প্লিজ একটু মিষ্টি করে উইশ করে দিও। আচ্ছা, উইশ করে দিব, সেই সাথে আর একটু সময় নিয়ে নিচ্ছি, টিনার কাছ থেকে একবারে উইশ নিব। শেখ মোস্তাফিজ রহমান বলছেন, প্রথমেই যমুনা পরিবারকে ধন্যবাদ জানাই। আমি শেখ রুমন লালমনিরহাট থেকে বলছি, 17ই মে আমার বড় ভাই শেখ রিপনের জন্মদিন। শুভ জন্মদিন ভাইয়া এবং আপু, আপনাদের মাধ্যমে তাকে উইশ করে দিচ্ছে। হ্যাঁ শেখ মোস্তাফিজ রহমান, আপনার ভাইয়ের জন্মদিনে অনেক 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 শুভ কামনা রইল। রিপন তার নাম, একটু সবাইকে না, আরেকজন বাকি আছে। হ্যাঁ, পড়ে নাও। আসমানি বলছে, ভাইয়া এবং আপু ভালো আছো? আজ আমার বড় ভাই হাসানের 23তম জন্মদিন, দোয়া করবেন। এবং রংপুর পালিচড়া হাট কলেজ বাজার থেকে আসমানি বলছে, বা খুব সুন্দর একটি নাম, কবি জসিমউদ্দিনের একটি কবিতার কথা মনে, হ্যাঁ আসমানি বলে কবিতার সেই কথা। আসমানির দেখতে যদি মৃত্যু হয়ে গেছিল, পরে এটাও অনেক বড় করে প্রতিবেদন হয়েছিল যে জসিমউদ্দিনের, পল্লী কবি জসিমউদ্দিনের আসমানি চলে গেলেন। যাই হোক, প্রত্যেককে যাদের জন্মদিন ছিল তাদেরকে জন্মদিনের শুভকামনা থাকলো। একজন প্রাণের জন্মদিন লিখেছেন, আমি একটু জানতে চাই প্রাণটা আসলে কে? কারণ আমরা আমাদের বাড়ির যে কোনো শিশু সন্তানকেও কিন্তু আদর করে প্রাণ বলি, কিংবা আবার বন্ধু বান্ধবীদের ক্ষেত্রেও এটা একইভাবে প্রযোজ্য। তো একটুখানি পার্টিকুলার হলে পরে বোধহয় আমাদের বুঝতে সুবিধা হতো। যাই হোক, আপনার প্রাণকে আমাদের পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা থাকলো। এবং সেক্ষেত্রে টিনা একটু অ্যাড করে দিই, হ্যাঁ, প্রাণকে বললে কি প্রাণ যাওয়ার সম্ভাবনা থাকবে? আপাতত মনে হচ্ছে না এরকম কোনো সম্ভাবনা রয়েছে। যাই হোক, একটুখানি পরের থেকে আমরা যখন লিখবো প্লিজ একটুখানি পার্টিকুলার হয়ে আর কি মেনশন করে দিয়েন রিলেশনটা। আর বাকিদের, বড় ভাইয়ার জন্মদিন দেখলাম 23তম জন্মদিন হচ্ছে, আমাদের থেকে অনেক ছোট, তুমি করে বলতেই পারি। জন্মদিনের শুভকামনা থাকলো, ভালো করে কাটাও, ভালো থাকো। আর বাকিও যারা জানালেন জন্মদিন, প্রত্যেককে শুভকামনা, শুভাশিস থাকলো। একদমই তাই, পুরো পরিবারের পক্ষ থেকে আমাদের শুভকামনা। আর এই মুহূর্তে যা করতে চাই, আপনাদের কাছে আহ্বান জানিয়েছিলাম ছবির, আপনারা ছবিও পাঠিয়েছেন। প্রথমে ছবিটি দেখে নিতে চাই, তারপর জানাচ্ছি কি পাঠিয়েছেন। অসাধারণ, একেবারেই তাই, অসাধারণ, মানে অনেক 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 সুইট একটা ছবি, অনেক মিষ্টি। এবং এগুলোই মুহূর্ত, এই যে মুহূর্তটি ধারণ করে মানে ধারণ করলেন, আমার মনে হয়, আমি জানি না কোনো রিলেটিভ হয় কিনা, মানে এগুলোই কিন্তু মেমরি হয়ে থাকবে। একদমই তাই। পরে। কাব্যকে একবার ধন্যবাদ দিয়েই দিতে পারি। অবশ্যই, উত্তরা অবশ্যই থেকে তাই। আপনি পাঠিয়েছেন মা ছেলের বন্ধুত্ব নিয়ে। আমার খুব মনে পড়ছে, আমার সাথে আমার মার এমন একটি ছবি আছে,
আমি তাই মার আমার কোলে। এরকম নয়, একটুখানি কাছাকাছি, মানে কোলের মধ্যে একটু দূরে মুখটা, মানে কাছাকাছি একটু- এরকম একটু- একটু একটু দূরে দূরে মুখ, মুখটা, হ্যাঁ। কাছাকাছি আমারও একটা ছবি রয়েছে। যাই হোক কাব্য, অসংখ্য ধন্যবাদ। এবং জুবাইর একটুখানি মেনশন করে দিই যে এই মাসটা পুরোটা জুড়েই আমরা মাকে ঘিরে বলবে, তুমি একটুখানি বলে দাও। আচ্ছা, মা জুড়ে আমরা ছবি আহ্বান করছি। মা জুড়ে ছবি পাঠাবেন facebook.com/সকালের বাংলাদেশ এই অ্যাড্রেসে। আজকের মতো বিদায় নিচ্ছি। বিশ্বের যে যেখান থেকে যুক্ত ছিলেন, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, লন্ডন, সবাইকে আরও একবার শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। এবং যাওয়ার আগে শুভ সকাল, ভালো থাকবেন, সাবধান থাকবেন। শুভ সকাল।